তুরস্ক ইসরায়েলের মধ্যে আজারবাইজানের নীরব কূটনীতি। এদিকে গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে কোনো সন্দেহ নেই, ম্যাথিউ মিলার। জানাবো বিশ্বের সবচেয়ে অবহেলিত 10 সংকটাপন্ন দেশের তালিকা প্রকাশ। আরও জানাবো রাফাতে আজও ত্রাণ নিতে গিয়ে নিহত 27 ফিলিস্তিনি। জানাবো ভারতে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে নিষিদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। সর্বশেষ জানাবো বিস্ফোরক দ্রব্যে গাড়ির ধাক্কা, আগুনে পুড়ে 3 ইসরায়েলি সেনা নিহত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তুরস্ক ইসরায়েলের মধ্যে আজারবাইজানের নীরব কূটনীতি। 2023 সালে নাগোর্নো কারাবাখ অঞ্চলে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে পুনর্দখলের পর কৌশলগত ও কূটনৈতিক প্রভাব বাড়িয়েছে আজারবাইজান। এই অবস্থান কাজে লাগিয়ে দেশটি এখন সিরিয়া ইস্যুতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজারবাইজানের শীর্ষ পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিকমেত হাজিয়েভ নিশ্চিত করেছেন, বাকু ইতোমধ্যেই তুরস্ক ও ইসরায়েলের মধ্যে 3বারেরও বেশি গোপন বৈঠকের আয়োজন করেছে। এই আলোচনার মূল লক্ষ্য সিরিয়ার উভয় দেশের নিরাপত্তা উদ্বেগ দূর করে একটি সমঝোতা গড়ে তোলা। হাজিয়েভ বলেন, আজারবাইজান একটি কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে। তুরস্ক ও ইসরায়েল উভয়ই আমাদের উপর আস্থা রাখে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল যেখানে নিরাপত্তা হুমকি দেখছে এবং বহুবার সিরিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে যাতে অস্ত্র চরমপন্থীদের হাতে না যায়। ইসরায়েল তুরস্ককে সিরিয়াকে নিজের রক্ষিত অঞ্চল হিসেবে গড়ে তোলার চেষ্টার অভিযোগ করেছে, যা দুই দেশের মধ্যে বিরোধকে আরও বাড়িয়ে দিয়েছে। আজারবাইজান তুরস্কের ঘনিষ্ঠ মিত্র, পাশাপাশি ইসরায়েলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছে। ইসরায়েল আজারবাইজানের একটি বড় অস্ত্র সরবরাহকারী এবং আজারি তেল আমদানির উপর নির্ভরশীল। এই দ্বৈত সম্পর্কের সুযোগ নিয়ে বাকু সিরিয়ার নতুন ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে শান্তিপূর্ণ আলোচনায় সহায়তা করেছে। বাকু ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ কেন্দ্রের চেয়ারম্যান ফরিদ সাফিয়েভ বলেন, উভয় পক্ষ যদি একটি মডেল একমত হতে পারে, সেখানে একে অপরের উদ্বেগের প্রতি সম্মান দেখানো হয়, তবেই আমরা সফল। গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে কোনো সন্দেহ নেই, ম্যাথিউ মিলার। ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে বলে বিশ্বাস করেন মার্কিন সাবেক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। যদিও বাইডেন প্রশাসনের সময় দায়িত্বে থাকাকালে তিনি এই ধরনের কোনো বক্তব্য মুখ প্রকাশ করেননি। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন, এটি নির্দ্বিধায় সত্য, ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। তিনি আরও বলেন, যখন আপনি বক্তৃতা মঞ্চে পোডিয়ামে থাকেন তখন আপনি আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেন না, আপনি যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত ও অবস্থান তুলে ধরেন। এটি বলার পিছনে তার যুক্তি ছিল, তখন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন, যেখানে ব্যক্তিগত মতামতের স্থান নেই। বিশ্বের সবচেয়ে অবহেলিত 10 সংকটাপন্ন দেশের তালিকা প্রকাশ। সংঘাতে জর্জরিত ক্যামেরুন বিশ্বের সবচেয়ে অবহেলিত মানবিক সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এনআরসি মঙ্গলবার এক বার্ষিক প্রতিবেদনে এটা জানিয়েছে। প্রতি বছর স্ক্যান্ডিনেভিয়ান এনজিওটি বিশ্বের সবচেয়ে অবহেলিত 10টি সংকটাপন্ন দেশের একটি তালিকা প্রকাশ করে। তারা মানবিক তহবিল, মিডিয়া মনোযোগ ও আন্তর্জাতিক রাজনৈতিক সম্পৃক্ততা, এই 3টি মানদণ্ডের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে থাকে। এনআরসি এক বিবৃতিতে এদিন বলেছে, 1 দশকেরও বেশি সময় ধরে ক্যামেরুনে 3টি স্বতন্ত্র ও দীর্ঘস্থায়ী সংকট চলছে। লেক চাদ অববাহিকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত, উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের সহিংসতা, যেখানে দেশের বেশিরভাগ অ্যাংলোফোন সংখ্যালঘু বাস করে, এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে অব্যাহত অস্থিরতা রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, 2024 সালের হিসেব অনুযায়ী এই অঞ্চলে প্রায় 34 লাখ মানুষের জরুরি সহায়তা ও সুরক্ষার প্রয়োজন ছিল। রাফাতে আজও ত্রাণ নিতে গিয়ে নিহত 27 ফিলিস্তিনি। গাজা উপত্যকায় মঙ্গলবার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 27 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজার স্থানীয় কর্মকর্তারা। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাশাল এদিন বলেন, রাফার পশ্চিমে আল আলম গোল চত্বরের কাছে বেসামরিক লোকদের উপর ট্যাঙ্ক, ড্রোন ও হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়। জায়গাটি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, তাদের সেনারা কয়েকজন সন্দেহভাজনকে নির্ধারিত রুট এড়িয়ে সেনাদের দিকে এগিয়ে যেতে দেখে গুলি চালায়।
এর আগে রবিবারও একই ধরনের আরেকটি ঘটনায় ইসরায়েলিদের গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছিল। সেখানে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ৩১ জন নিহত ও ২০০ জন আহত হওয়ার কথা জানায়। তবে এই অস্বীকার স্থানীয় বাসিন্দা, এনজিও ও স্বাস্থ্য কর্মকর্তাদের বক্তব্যের বিপরীতে ছিল। খান ইউনিসের নাসের হাসপাতালের পরিচালক আতেফ আল হাউত জানান, মঙ্গলবার সকালে ২৪ জন নিহত ও ৩৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়, যাদের সবার শরীরে গুলির আঘাত ছিল। তিনি বলেন, রাফার পশ্চিমে সহায়তার জন্য অপেক্ষমান জনগণের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে। ওই অঞ্চলে কাজ করা এক বিদেশি চিকিৎসক বিবিসিকে বলেন, মধ্যরাত ৩:৪৮ থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। আমরা হতাহতদের সামাল দিতে পারছি না। অন্যদিকে আইডিএফ বিবৃতিতে দাবি করেছে, তারা গাজার বেসামরিক লোকদের ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছাতে বাধা দিচ্ছে না। বিবৃতিতে বলা হয়, ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কয়েকজন সন্দেহভাজনের দিকে সতর্কতামূলক গুলি ছোড়া হয়, যারা সেনাদের দিকে এমনভাবে এগিয়ে যাচ্ছিল যা হুমকি মনে হয়েছিল। এদিকে ইসরায়েল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না, ফলে ঘটনাগুলোর সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি গাজায় সহায়তা বিতরণের দায়িত্ব নিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF নামের একটি সংস্থা, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট। এই সংস্থা জাতিসংঘের সংস্থাগুলো ও অন্যান্য সাহায্য সংস্থাগুলোর জায়গা নিচ্ছে। তাদের বিতরণ ব্যবস্থা অনুযায়ী বেসামরিক লোকদের ইসরায়েলি সেনা নিয়ন্ত্রণাধীন এলাকায় থাকা বিতরণ কেন্দ্রে যেতে হয়, যেগুলোতে সশস্ত্র বাহিনী নিরাপত্তার ঠিকাদাররা দায়িত্বে থাকে। ভারতে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে নিষিদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। ভারতে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন হাসপাতালগুলোতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের এমআর প্রবেশ নিষিদ্ধ হল। এই মর্মে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ভারতীয় গণমাধ্যমে আনন্দবাজার পত্রিকায় মঙ্গলবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থা ANI এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮শে মে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস DGHS একটি বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলোকে ওই নির্দেশ দিয়েছে। নির্দেশের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতেও বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতালগুলোতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আর এমআরদের যাবতীয় কাজ ইমেইল কিংবা ডিজিটাল মাধ্যম ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। বিস্ফোরক দ্রব্যে গাড়ির ধাক্কা, আগুনে পুড়ে ৩ ইসরায়েলি সেনা নিহত। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় একটি বিস্ফোরক ডিভাইসের সঙ্গে গাড়ি ধাক্কা লেগে বিস্ফোরণে ৩ জন ইসরায়েলি সেনা নিহত ও ২ জন আহত হয়েছেন। গতকাল রবিবার ২রা জুন সন্ধ্যায় এই হতাহতের ঘটনা ঘটে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানান। খবর টাইমস অফ ইসরায়েল। নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট লিওর স্টেইনবার্গ, স্টাফ সার্জেন্ট অফেক বারহানা ও স্টাফ সার্জেন্ট ওমর ভ্যান গেলজার। তারা সবাই গিভাতি ব্রিগেডের রোতেম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ঘটনার সময় তারা ৯ম সাঁজোয়া ব্যাটালিয়নের অধীনে একটি প্লাটুনে কাজ করছিলেন। IDF এর প্রাথমিক তদন্ত অনুযায়ী ৫ জন সেনা একটি হামেভি করে জাবালিয়ায় চলাচল করছিলেন। তখন সেখানে পেতে রাখা একটি বিস্ফোরকের সঙ্গে গাড়িটি ধাক্কা লাগে। এতে বিস্ফোরণের পর আগুনে পুড়ে ৩ সেনা নিহত এবং ২ জন আহত হয়। এই ৩ সেনার মৃত্যুতে হামাসের বিরুদ্ধে গাজার স্থল অভিযানে ইসরায়েলের মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২৩-এ। এই সংখ্যার মধ্যে রয়েছে ২ পুলিশ কর্মকর্তা ও ৩ জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদার।